প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এমজি আপডেটসে। আমরা প্রতিযোগী নই, সহযোগী হতে চাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কুচবিহারের বিশিষ্ট শিক্ষক ডক্টর তপন দাস মহাশয়। উনি গোপালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি আজকে দ্বাদশ শ্রেণীর রসায়নের জটিল যৌগ নিয়ে আলোচনা করবেন। তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ। ক্লাস 12-এ আমাদের অনলাইনে যে ক্লাসগুলো এখানে হচ্ছে তাতে আমি কয়েকটি ক্লাস নেব, এবং যেহেতু এটা অনলাইন ক্লাস এবং তোমাদের অনেকগুলো চ্যাপ্টার ইতিমধ্যে হয়তো পড়া হয়েও গেছে, সেই জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলোতে ক্লাসগুলো নেব সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের বিশেষ বিশেষ জায়গাগুলো আলোকপাত করার চেষ্টা করব। আজকে আমি শুরু করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের বিশেষ বিশেষ জায়গাগুলো। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শুরু করার আগে আমি একেবারে যদি একটু গোড়ার দিকে চলে যাই, অর্থাৎ লবণের শ্রেণী বিভাগে যদি চলে যাই, তাহলে আমরা দেখব লবণ এটাকে আমরা সাধারণভাবে পেয়ে থাকি অ্যাসিড এবং বেসের সাথে রিঅ্যাকশন করে জলের সঙ্গে একটা অংশ। এবার এই অ্যাসিড এবং বেস কিভাবে রিঅ্যাকশন করছে, বা একটা অ্যাসিডের মধ্যে কতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, বা একটা বেসের মধ্যে কতগুলো রিপ্লেসেবল OH- আয়ন আছে, তার উপর বেস করে আমরা লবণগুলোকে বিভিন্ন রকম ভাবে ভাগ করতে পারি। একটা যদি আমরা উদাহরণ নিই, যে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করা হয়, তাতে আমরা পেতে পারি NaHSO4 প্লাস ওয়াটার, এবং যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা সাফিসিয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা পেতে পারি সোডিয়াম সালফেট প্লাস জল। এই যে একটা অ্যাসিড বেস বিক্রিয়া আমরা এখানে দেখালাম, তাতে দুটো লবণ পাওয়ার সম্ভাবনা থাকছে। সোডিয়াম সালফেট যে লবণটির মধ্যে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা কোনো প্রতিস্থাপনযোগ্য OH- আয়ন কোনোটিই নেই, এই লবণটাকে আমরা তখন বলবো সমিত লবণ বা নরমাল সল্ট। অন্যদিকে সোডিয়াম হাইড্রোজেন সালফেট এই লবণটি কিন্তু সমিত লবণের মধ্যে পড়লো না, এর মধ্যে একটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, তাই এটাকে আমরা তখন বলবো অ্যাসিড লবণ। ঠিক তেমনি যদি কোনো লবণের মধ্যে রিপ্লেসেবল OH- আয়ন থাকে তখন সেটাকে আমরা বলবো বেসিক লবণ। আমরা ঘরের মধ্যে যদি একটা পুরোনো আগের যে 5 টাকার মোটা কয়েনগুলো যদি রেখে দিই, তাহলে দীর্ঘদিন রাখার পরে দেখা যায় তার মধ্যে একটা গ্রিন ডিপোজিট পড়ে যায়। সেটাও কিন্তু একটা বেসিক সল্টেরই এক্সাম্পল। সেখানে উৎপন্ন হয় বেসিক কপার কার্বনেট CuCO3.COH2। এরকম আমরা অনেক জিনিসের মধ্যেই যেমন পাচ্ছি সোডিয়াম হাইড্রোজেন সালফেট একটা অ্যাসিড লবণ, ঠিক তেমনি PbOHCl একটা বেসিক লবণ। আমরা এরকম উদাহরণ অনেক পাবো। যাই হোক, এই তিনটে কমন লবণ, সমিত লবণ, অ্যাসিড লবণ এবং বেসিক লবণ, এই তিনটে লবণ বাদেও আমি আরো দুটো লবণের কথা এখানে আলোকপাত করব। কিভাবে? একটা ধরো আমি নিচ্ছি অ্যামোনিয়াম সালফেট NH4 তার সঙ্গে আমি যুক্ত করলাম ফেরাস সালফেট। এই দুটোকে আমরা জলের মধ্যে মিশিয়ে আমরা এটাকে ক্রিস্টাল করলাম, ক্রিস্টালাইজেশন করলাম। করলে যে লবণটা পাচ্ছি তার নাম হচ্ছে NH4.SO4.FeSO4.6H2O। এটা কমন নাম হচ্ছে মোর লবণ। এই লবণটা হচ্ছে এমন একটা লবণ যে লবণটাকে আবার যদি আমরা জলে দ্রবীভূত করি, জলীয় অংশের মধ্যে
প্রত্যেকটা আয়নের স্বাধীন অস্তিত্ব থাকবে। যেমন Fe2+ এর স্বাধীন অস্তিত্ব থাকবে, অ্যামোনিয়াম প্লাসের স্বাধীন অস্তিত্ব থাকবে এবং সালফেট আয়নেরও কিন্তু স্বাধীন অস্তিত্ব থাকবে। অর্থাৎ আমি যদি এটার জলীয় দ্রবণের মধ্যে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করি তাহলে বেরিয়াম সালফেটের সাদা আদক্ষেপ করবে, অর্থাৎ সালফেট আয়নের অস্তিত্ব আছে। ঠিক তেমনি আয়রন 2+ এর কোনো কেমিক্যাল টেস্ট ধরো পটাশিয়াম ফেরোসাইনাইড দিয়ে করলাম, সেই টেস্টটা আমরা পাবো, পজিটিভ রেসপন্স পাবো। আবার অ্যামোনিয়াম সল্টের মধ্যে যদি আমরা নেসলার বিকারক ব্যবহার করি তাহলে সেটা বাদামি বর্ণ ধারণ করে। ঠিক তেমনি মোট লবণের মধ্যে জলীয় দ্রবণ বানিয়ে যদি একটা অল্প পরিমাণে নিয়ে তার মধ্যে আমরা নেসলার দ্রবণ যোগ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা তার বাদামি বর্ণ পাবো। অর্থাৎ এই লবণটা, মোট লবণটা উৎপন্ন হলো দুটো লবণ থেকে, যে লবণটা উৎপন্ন হলো তার জলীয় অংশে প্রত্যেকটা আয়নের স্বাধীন অস্তিত্ব আছে। এবার পাশাপাশি আমি আরেকটা লবণের উদাহরণ দেব, যেটা প্রস্তুত করা হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের সাথে ফেরাস সায়ানাইড মিশিয়ে। তাতে উৎপন্ন হচ্ছে K3FeCN6 পটাশিয়াম ফেরিসাইনাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড হতে পারে K4FeCN6। এই যে লবণটা পেলাম এটা দুটো লবণ থেকে বানিয়েছিলাম, কিন্তু এই লবণটার জলীয় মাধ্যমে আমরা যদি আয়নগুলোর কেমিক্যাল টেস্ট করি তাহলে পটাশিয়ামের টেস্ট পাবো, কোন অবস্থাতেই আয়রনের টেস্ট আমরা পাবো না, সায়ানাইডের টেস্ট আমরা পাবো না। অর্থাৎ এখানে প্রত্যেকটা আয়নের সেলফ এক্সিস্টেন্স নেই। তাহলে যে লবণটার মধ্যে আয়নগুলোর স্বাধীন সত্তা নেই, সেলফ এক্সিস্টেন্স নেই, তাদেরকে বলছি আমরা কমপ্লেক্স সল্ট। অন্যদিকে যেখানে আমরা এই যে লবণ, এটা দুটো লবণ থেকে পেয়েছিলাম, এই লবণটাকে বলছি আমরা ডাবল সল্ট বা দ্বিধাতব লবণ। এই এতক্ষণ আমি সল্টের ক্লাসিফিকেশন করলাম, আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যে আমি কোন চ্যাপ্টারটাতে যাচ্ছি। আমি আসতে চাইছিলাম যে আমার টপিকটা আজকের যে টপিকটা আমরা মূল যে বিষয়টাতে যাব সেটা হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। জটিল যৌগ কিভাবে নোমেনক্লেচার করা হয়, কিভাবে তার স্ট্রাকচার গুলোকে করা হয় বা তার আইসোমার গুলো কি, সেই টপিকটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তাহলে আমি আশা করি সবাই বুঝতে পেরেছো যে দ্বিধাতব লবণ কিভাবে উৎপন্ন হলো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জটিল যৌগ। এই জটিল যৌগ আলোচনা করতে গিয়ে আমি সবার প্রথমে দু তিনটা উদাহরণ দিই। ধরো K3FeCN6, আরেকটা লিখলাম CuNH3(4) OH, এই দুটো উদাহরণ লিখলাম। বিষয়টা দেখো, আমরা যখন একটা লবণের ফর্মুলা লিখি, সংকেত লিখি, সাধারণভাবে ক্যাটায়নটাকে আগে লিখি, অ্যানায়নটাকে পরে লিখি। এখানেও আমরা জটিল যৌগ দুটো নিয়েছি, যেখানে থার্ড ব্র্যাকেটে একটা অংশ আছে, এখানেও একটা থার্ড ব্র্যাকেটে অংশ আছে। এই লবণটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের অংশটা আগে এবং এই লবণটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের অংশটা কিন্তু পরে আছে। অর্থাৎ এই লবণ K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড, এই ক্ষেত্রে FeCN6(3)- এটা হলো একটা কমপ্লেক্স অ্যানায়ন, এটা হলো একটা কমপ্লেক্স ক্যাটায়ন। কোন জায়গাতে আমরা দেখবো টোটাল অংশটাই আমরা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তার মধ্যে এটা ক্যাটায়ন না অ্যানায়ন না, সেক্ষেত্রে আমরা সেই লবণটাকে বলবো প্রশ্ন লবণ বা নিউট্রাল লবণ। তাহলে আমি এখানে দেখাচ্ছি একটা অ্যানায়নিক পার্ট আছে, একটা ক্যাটায়নিক পার্ট আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আমরা রেখেছি এই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে বলা হয়। সেটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। এবার এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আমরা একটা মেটালকে দেখতে পাচ্ছি, এটাকে বলে সেন্ট্রাল অ্যাটম। আবার সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত আছে কতগুলো অ্যানায়ন। এগুলো যে সবসময় অ্যানায়নই হবে এমন কোনো কথা নেই, এটা নিউট্রালও হতে পারে, আবার কোনো কমপ্লেক্সে সেটা ক্যাটায়নও হতে পারে। এক্ষেত্রে ক্যাটায়ন, অ্যানায়ন বা যে নিউট্রাল কোন স্পেসিস যদি যুক্ত থাকে তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। দেখতে হবে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কতগুলো লিগ্যান্ড আছে। এখানে লিগ্যান্ডের সংখ্যা 6, এখানে লিগ্যান্ডের সংখ্যা 4। লিগ্যান্ডের সংখ্যা
তাকেই আমরা অ্যাকচুয়ালি বলি কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এই কমপ্লেক্সের মধ্যে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার 6 আর এই কমপ্লেক্সের ক্ষেত্রে কপারের কোঅর্ডিনেশন নাম্বার 4। এখানে যেমন আমরা যে দুটো উদাহরণকে লিখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের লিগ্যান্ড আছে, অর্থাৎ এখানে আয়রনের সঙ্গে 6টাই সায়ানাইড আছে, এখানে কপারের সঙ্গে 4টা অ্যামোনিয়া আছে। কিন্তু এমনও তো হতে পারে এখানে 3টা অ্যামোনিয়া একটা ওয়াটার মলিকিউল আছে, বা এখানে 5টা সায়ানাইড একটা ক্লোরিন আছে, এরকমটাও হতে পারে। যদি দেখা যায় এই লিগ্যান্ডগুলো একই রকমের আছে তখন তাদেরকে বলা হয় হোমোলেপটিক কমপ্লেক্স, হোমোলেপটিক কম্পাউন্ড। আবার এমনও হতে পারে যে ক্ষেত্রে আমরা দেখব যে একাধিক লিগ্যান্ড সেন্টার অ্যাটমের সঙ্গে যুক্ত, তখন তাদেরকে বলা হবে হেটারোলেপটিক লিগ্যান্ড বা হেটারোলেপটিক কমপ্লেক্স। তাহলে আমরা লিগ্যান্ডের নেচার অনুযায়ী, লিগ্যান্ডের টাইপ অনুযায়ী আমরা কিন্তু কমপ্লেক্স গুলোকে দুটো ভাগ করলাম, একটাকে বললাম হোমোলেপটিক আর একটাকে বললাম হেটারোলেপটিক। এইবারে প্রশ্ন হচ্ছে এই যে লিগ্যান্ড গুলোর কথা বলছি, আমি গোড়াতেই বলছিলাম যে লিগ্যান্ড গুলো কিন্তু 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা অ্যানায়ন, আর একটা হলো নিউট্রাল। যেমন আমি এখানে কতগুলো উদাহরণ দিই তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। একটা যদি ছোট ছক বানিয়ে ফেলি, কতগুলো থাকছে অ্যানায়ন, কোথাও থাকছে ক্যাটায়ন, আবার কোথাও থাকছে নিউট্রাল প্রসম। যেমন ধরো ওয়াটার একটা প্রসম লিগ্যান্ড, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড বা অ্যামোনিয়া বা মিথাইলামিন CH3NH2, এরা প্রত্যেকেই হলো নিউট্রাল কতগুলো লিগ্যান্ড। আবার ক্যাটায়ন হতে পারে, সংখ্যাটা কম পাওয়া যায়, Cl+ হতে পারে, NO+ হতে পারে, তারপরে NH2 NH3+, যার নাম হচ্ছে হাইড্রোজেনিয়াম হতে পারে। এবং আমরা পরে দেখব যখন আমরা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচার করতে যাব IUPAC সিস্টেম অনুযায়ী, তখন সমস্ত ক্যাটায়ন গুলোকে যখন লিখি তার শেষে ইয়াম কথাটি আসে। যেমন এখানে লিখলাম হাইড্রোজেনিয়াম, ইয়াম কথাটি আসছে। এখানে লিখলাম কি NO+ নাইট্রোনিয়াম, এটা লিখলাম কি Cl+ ক্লোরিয়াম। পাশাপাশি যখন কোনো অ্যানায়নকে নেব তখন সব শেষে আমাদের লিখতে হয় ও কথাটি আসে। যেমন ধরো একটা সাধারণ উদাহরণ নিই, SO2-, তাহলে লিখবো সালফেটো। যদি আমি লিখি S2-, তাহলে লিখবো সালফিডো। আমরা যদি লিখি N3-, নাইট্রিডো। এরকম ভাবে ও কথাটি যুক্ত হচ্ছে। যদি এটা Cl- থাকতো তাহলে লিখতাম ক্লোরিডো। ক্লোরো লেখা যায়, একেবারে লেটেস্ট নিয়ম অনুযায়ী সেটাকে আমরা ক্লোরিডো বলতে পারি, আয়োডো, ব্রোমিডো, সেরকম ভাবে অ্যানায়ন গুলো আসে। এগুলো কতগুলো ভাগ কি ধরনের লিগ্যান্ড থাকতে পারে। আমি এখানে যতগুলো লিগ্যান্ডকে লিখলাম প্রত্যেকটা লিগ্যান্ড কিন্তু একদম আমাদের খুব কমন লিগ্যান্ড কতগুলোকে লিখলাম যেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে পাবো। এখানে আরেকটা কথা আমি উল্লেখ করে দেই, এখানে অ্যানায়নের ক্ষেত্রে যেমন ও কথাটি এসেছিল, ক্যাটায়নের ক্ষেত্রে যেমন ইয়াম কথাটি এসেছিল, নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফিক নিয়ম কিন্তু নেই, সেটা আমাদের কিছুটা মুখস্থই করতে হবে। ওয়াটার থাকলে অ্যাকোয়া কথাটি আসে, সিও থাকলে কার্বনিল কথাটি আসে, এনো থাকলে নাইট্রোসিল কথাটি আসবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামিন কথাটি লিখতে হয়, CH3NH2 যেমন আমরা লিখবো মিথাইলামিন সিম্বল। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে দেখাবো লিগ্যান্ড সংক্রান্ত, যে একটা লিগ্যান্ড কত দিকে অ্যাটাক করতে পারে। লিগ্যান্ড গুলো অ্যাকচুয়ালি কি করছে, সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কোঅর্ডিনেট করছে। আমি আরেকটা উদাহরণ নিয়ে নিই, ধরো আয়রন। তোমরা প্রত্যেকেই জানো যে আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26 এবং এর ইলেকট্রনিক কনফিগারেশন 3d6-4s2। এবার আয়রন যদি কোনো একটা কমপ্লেক্সে 3+ স্টেটে থাকে তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d5-4s0। অর্থাৎ এখানে ভ্যাকেন্ট d অরবিটাল আছে, ভ্যাকেন্ট s অরবিটাল আছে, তারপরে 4p অরবিটাল এবং 4d অরবিটাল ভ্যাকেন্ট পড়ে আছে। এই ভ্যাকেন্ট অরবিটালের মধ্যে
কোন একটা লিগ্যান্ড কোঅর্ডিনেট বন্ড করতে পারে। ধরো আমি যদি অ্যামোনিয়া নিই, আয়রনের সঙ্গে যদি অ্যামোনিয়া নিই, অ্যামোনিয়ার NH3 লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে কোঅর্ডিনেট বন্ড করবে, লিগ্যান্ড গুলো সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে থাকে। এবার একটা লিগ্যান্ডের কতগুলো অ্যাটাকিং সাইট আছে সেটাকে তার ডেন্টিসিটি বলা হয়। যেমন আমি যদি বলি ইথিলিন ডাইয়ামিন CH2NH2 CH2NH2 এর মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এটা একটা নিউট্রাল লিগ্যান্ড কিন্তু এর অ্যাটাকিং সাইট দুটো। তাহলে ইথিলিন ডাইয়ামিন এর ডেন্টিসিটি হলো 2। এই ইথিলিন ডাইয়ামিনকে সংক্ষেপে EN বলা হয়, EN এর ডেন্টিসিটি 2। আর আগে যে উদাহরণগুলো আমি লিখেছিলাম তারা প্রত্যেকেই ছিল মনোডেন্টেড, অর্থাৎ তাদের ডেন্টিসিটি 1 ছিল। ধরো আমি লিখলাম অক্সালেট COO মাইনাস COO মাইনাস OX লেখা হয়, তাহলে অক্সালেট একটা বাইডেন্টেড লিগ্যান্ড, বা আমরা বলতে পারি ডেন্টিসিটি 2 সেরকম ভাবে বলতে পারি। এরকম ভাবে কোথাও ট্রাইডেন্টেড হতে পারে, কোথাও টেট্রাডেন্টেড হতে পারে, কোন লিগ্যান্ড পেন্টাডেন্টেড হতে পারে, এবং খুব পপুলার একটা লিগ্যান্ড সেটা হলো EDTA, যার ডেন্টিসিটি হলো 6 EDTA, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, এর ডেন্টিসিটি হচ্ছে 6। কিভাবে আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি তাহলে সেটা বুঝতে পারবো। তাহলে এই যে EDTA যে স্ট্রাকচারটা আমরা লিখলাম, এখানে নাইট্রোজেনের মাথায় কোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তাহলে আর অক্সিজেন গুলো অ্যাসিডেট ফর্মে যেগুলো আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা দিকেও অ্যাটাক করতে পারে। আয়রনের সঙ্গে যখন EDTA রিঅ্যাকশন করে বা কপারের সঙ্গে রিঅ্যাকশন করে 6টা দিক ওর সঙ্গে অ্যাটাক করতে পারে, তাই এর ডেন্টিসিটি হচ্ছে 6। তাহলে মনোডেন্টেড থেকে হেক্সাডেন্টেড পর্যন্ত আমরা বিভিন্ন লিগ্যান্ড গুলো পেলাম, অর্থাৎ লিগ্যান্ড গুলোকে যদি আমরা তাদের ডেন্টিসিটি অনুযায়ী ক্লাসিফাই করতে চাই তাদের দেখতে হবে অ্যাটাকিং সাইট কটা আছে। এই তো হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারও পড়েছি, যে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যখন পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন করেছি তখন আমরা দেখেছি যে অ্যালকিল সায়ানাইড পাওয়া যায়। আবার অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যখন আমরা AgCl এর রিঅ্যাকশন করেছি তখন আমরা দেখেছি যে অ্যালকিল আইসোসায়ানাইড পাওয়া যায়। অর্থাৎ এক সায়ানাইড Cl- এর যেমন কার্বন অ্যাটাক করতে পারে, আবার নাইট্রোজেন অ্যাটাক করতে পারে, একসঙ্গে দুজন পারে, কখনো কার্বন অ্যাটাক করে কখনো নাইট্রোজেন অ্যাটাক করে। এর রেজোনেটিং স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটা দেখি যে দুদিকে চার্জ ডেভেলপ করে, এবং এটা একটা খুব ভালো নিউক্লিওফাইল বটে। তো এই যে কার্বন একদিকে অ্যাটাক করছে তখন হলো সায়ানাইড, যখন নাইট্রোজেন অ্যাটাক করছে তখন বলছি আইসোসায়ানাইড। কমপ্লেক্সের ক্ষেত্রেও তাই। যখন আমরা দেখব যে কোন একটা সেন্ট্রাল মেটালের সঙ্গে কার্বন লিঙ্ক হলো তখন সেটাকে সায়ানাইড বলবো, নোমেনক্লেচার করতে গিয়ে সায়ানিড বলবো। অন্যদিকে যদি দেখি যে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে নাইট্রোজেনটা লিঙ্ক করে আছে, কোঅর্ডিনেট বন্ড করে আছে, সেক্ষেত্রে আমরা বলবো আইসোসায়ানাইড। এরকম আমরা আরো দেখবো থায়োসায়ানাইড ACl- বা দেখবো নাইট্রো গ্রুপের ক্ষেত্রে NO2-, সেক্ষেত্রে নাইট্রোজেন অ্যাটাক করতে পারে, আবার অক্সিজেন অ্যাটাক করতে পারে। তাহলে যে লিগ্যান্ডগুলোর দুটো অ্যাটাকিং সাইট আছে কিন্তু একসঙ্গে দুটো অ্যাটাক করে না, একটা একটা করে করে, সেই লিগ্যান্ডগুলোকে আমরা বলে থাকি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা লিগ্যান্ড সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা পরের টপিকে আসি। তো পরের টপিকে আমি ডিসকাস করব যে একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স বা কোঅর্ডিনেট কম্পাউন্ডের নোমেনক্লেচার কিভাবে করব। এই নোমেনক্লেচার যাওয়ার আগে আরেকটা ছোট কথা আমি একটু স্মরণ করিয়ে দিই। ধরো একটা উদাহরণ আমি নিলাম K3APCN6, এই যে আমি কমপ্লেক্সটা লিখলাম। এখানে
আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে 3। এটা কিভাবে পেলাম? এটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমার ক্যাটায়নের চার্জ কত জানতে হবে, লিগ্যান্ড যেটা আছে তার চার্জটাও জানতে হবে। অ্যাজ এ হোল মলিকিউলটার চার্জ হচ্ছে কিন্তু 0, যেহেতু একটা নিউট্রাল স্পেসিস, তাহলে আমি এটাকে 0 ধরলাম। আমরা জানি যে পটাশিয়াম পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 এ আছে, তাই এর কমন অক্সিডেশন স্টেট হলো +1। আয়রনের অক্সিডেশন স্টেটটা আমি বের করব, সায়ানাইডের আমরা জানি যে চার্জ হলো -1, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যেহেতু 3টে পটাশিয়াম ছিল 3 মাল্টিপ্লাই করতে হবে, x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ আয়রন এখানে 3 স্টেটে আছে। এই যে আয়রনের জারণ স্তর 3, এটাকে আমরা বার্নৌলি থিওরি অনুযায়ী বলি যে প্রাইমারি ভ্যালেন্সি হলো 3। তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা? সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ এই কমপ্লেক্সের মধ্যে আয়রনের প্রাইমারি ভ্যালেন্সি 3 এবং সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। সহজভাবে মনে রাখার উপায়, অক্সিডেশন নাম্বারটাকে বলছি প্রাইমারি ভ্যালেন্সি, কোঅর্ডিনেশন নাম্বারটাকে বলছি সেকেন্ডারি ভ্যালেন্সি। তো আমি এই কথাটাকে উল্লেখ করলাম এই কারণে, যখন আমি এই কমপ্লেক্সটা নোমেনক্লেচার করতে যাব তখন সেন্ট্রাল অ্যাটমটা কোন অক্সিডেশন স্টেটে আছে সেটা রোমান হরফে তার লেখার সময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। এবার নোমেনক্লেচারের দু একটা নমুনা আমি দেখাই যে আইপিএসসি আমরা তো অর্গানিক কেমিস্ট্রিতে অনেক করেছি, ইনঅর্গানিক কোঅর্ডিনেট কমপ্লেক্স বা কোঅর্ডিনেট কম্পাউন্ড গুলোকে কিভাবে নোমেনক্লেচার করা হয়। আমি আগে একটা উদাহরণ নিই, যেখানে ক্যাটায়নিক কমপ্লেক্স আছে CH3CONH4 তবে এইসব লিখলাম। আমরা সবার প্রথমে ভাববো এটা একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, কারণ ক্যাটায়নিক পার্টটা আগে আছে। এখানে আমরা দেখে নেব যে লিগ্যান্ড কারা আছে। লিগ্যান্ড আছে অ্যামোনিয়া। আমি লিগ্যান্ডের ক্লাসিফিকেশন করার সময় বলেছিলাম যে এর মধ্যে কোনো চার্জ নেই, কারণ নিউট্রাল লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড গুলোর কোনো স্পেসিফিক নিয়ম থাকে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করতে হয়। অ্যামোনিয়া থাকলে আমরা অ্যামিন কথাটি লিখি। কটা অ্যামিন আছে? 4টা। তাহলে লিখবো টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন। তারপরে লিখবো সেন্ট্রাল মেটাল। সেন্ট্রাল মেটালটা কপার, কপারই লিখবো, এটা বলতে কোনো কিছু পরিবর্তন হবে না, কপার। এবারে লিখবো কপারের অক্সিডেশন স্টেট। আমি একটু আগে যেটা দেখালাম যে কপারটা বা সেন্ট্রাল মেটালটা কোন অক্সিডেশন স্টেটে আছে সেটা আমরা মনে মনে বের করতে পারি, যদি না পারি তাহলে রাতে ক্যালকুলেশন করে নেব। তুমি দেখো এখানে অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল, তার মানে 4টা অ্যামোনিয়া হলো 0 থাকছে। কপারের x + 0, সালফেটের হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কপারের অক্সিডেশন স্টেট হয়ে গেল 2। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিই, কপারের x, অ্যামোনিয়া 4টা আছে 0, সালফেটের হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 2। কপার এখানে +2 অক্সিডেশন স্টেটে আছে। মনে রাখবে মেটালের কখনো ঋণাত্মক অক্সিডেশন স্টেট আসে না। কখনো যদি দেখলে নেগেটিভ চলে আসছে তাহলে আরেকবার চেক করে নাও সেখানে তোমার কোথাও ভুল হয়েছিল। মেটাল সবসময় পজিটিভ, মেটাল সবসময় ইলেকট্রন লুজ করে, কারণ ওদের আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জিটা কম থাকে। এবার যখন আমার অক্সিডেশন স্টেট লেখা হয়ে গেল, এবার দেখবো যে এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে কে আছে। বাইরে আছে সালফেট, সিম্পলি সালফেট লিখে দেব। তাহলে ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আমরা নোমেনক্লেচার করতে চাই, সবার প্রথমে লিগ্যান্ডের নাম, তারপরে আমরা লিখবো সেন্ট্রাল মেটালটার নাম, তারপরে দিচ্ছি সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেট, এবং সবশেষে থাকছে অ্যানায়নিক পার্ট যেটা ছিল সেটা। আরেকটা পাশাপাশি আমি অ্যানায়নিক কমপ্লেক্স এখানে অ্যানায়নিক কমপ্লেক্স আমরা দেখি বুঝতে পারছি, কারণ থার্ড ব্র্যাকেটের কোশ্চেনটা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা পরে আছে। আমরা সবার আগে এই মেটালটার নামটা লিখে দেব, এটা হলো পটাশিয়াম। আছে কটা? 3টা। তাহলে লেখার কথা ট্রাই পটাশিয়াম না, লিখবো না, আমরা শুধু পটাশিয়াম লিখবো। কেন লিখবো না আমরা একটু পরেই বুঝতে পারবো। পটাশিয়াম লেখা হলো। এবার তুমি চলে যাও কোঅর্ডিনেশন স্ফিয়ারে লিগ্যান্ড কটা আছে? 6টা আছে, এবং আমরা দেখছি যেটা হোমোলেপটিক একটা কমপ্লেক্স, একই ধরনের লিগ্যান্ড আছে, সেটা হলো সায়ানাইড। তাহলে আমি বলেছিলাম অ্যানায়নিক লিগ্যান্ড যদি হয়
তাহলে তার শেষে ও কথাটি আসে, তাহলে আমরা লিখবো এখানে সায়ানো। কটা আছে? 6টা। হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। এবার আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেন্ট্রাল মেটাল আয়রন। আয়রন কিন্তু লিখবো, আয়রনের সঙ্গে এট কথাটি যুক্ত হবে। তাহলে আয়রনকে আমরা কি বলে থাকি? ফেরাস বা ফেরিক বলে থাকি। এখানে আমরা লিখবো ফেরেট। অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু এটা, যেটা ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম ছিল না। এবারে আসবে অক্সিডেশন স্টেট। আরেকবার দেখো, পটাশিয়াম 3টে ছিল, আমি লিখলাম না, শুধু পটাশিয়াম লিখলাম। তারপরে লিখলাম 6টা আছে হেক্সা। অ্যানায়নিক লিখলাম সায়ানো। আয়রন সেন্ট্রাল অ্যাটম, তার সঙ্গে এক কথাটি যুক্ত হয়েছে ফেরেট। অক্সিডেশন স্টেট 3। এই অক্সিডেশন স্টেট 3 এটাই বলে দিয়েছে এখানে পটাশিয়াম 3টে আছে। যদি অক্সিডেশন স্টেট এখানে 2 হতো তাহলে এখানে পটাশিয়াম থাকতো 4টা। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেটটাকে দেখেই আমরা বুঝতে পারি যে এখানে পটাশিয়াম কটা আছে বা কটা থাকবে। তোমাকে হয়তো এই নোমেনক্লেচারটা দিল না, উল্টো কোশ্চেনটা করো, এই নামটা দিয়ে দিয়েছে, স্ট্রাকচারটা লিখতে বলেছে। তুমি এখানে পটাশিয়াম কটা লিখবে তুমি ক্যালকুলেট করে লিখবে, কি আছে 3 লিখেছে তাহলে 3 হবে। এখানে যদি থাকতো 2 থাকতো তাহলে এখানে 4 হয়ে যেত, কারণ অ্যাস এ হোল টোটাল মলিকিউলটার ওয়ার্ক ছিল আমরা ক্যাটায়ন প্লাস অ্যানায়ন মিলে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটায়নিক কমপ্লেক্স দেখলাম, অ্যানায়নিক কমপ্লেক্সও দেখলাম। আরেকটা আমি জিনিস আরেকটা দেখাই, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে 8-10টা করে প্রত্যেকটা টাইপের মধ্যে, তাহলে গ্রিপে চলে আসবে। আরেকটা কথা, আরো দুটো কথা আমি এখানে বলবো নোমেনক্লেচারের মধ্যে। ধরো এরকম একটা কমপ্লেক্স থাকে, এরকম একটা কমপ্লেক্স এখানে আমি লিখেছি ইএন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা ক্যাটায়নিক কমপ্লেক্স। ইএন মানে আমি বলেছিলাম যে ইথিলিন ডাইমিন। ইথিলিন ডাইমিন হচ্ছে একটা নিউট্রাল স্পেসিস, নিউট্রাল এলিমেন্ট। কিন্তু ইথিলিন ডাইমিন এর মধ্যে দুটো অ্যাটাকিং সাইট আছে, যেহেতু ডাই কথাটি বললাম না এখানে, তাহলে আবার উল্টো। তাহলে আমার এই জায়গাটার জন্য লেখা উচিত ডাই ইথিলিন ডাইমিন লেখা উচিত, কিন্তু আইপিএসসি সিস্টেম বলেছে ডাই কথাটি দুবার আসবে না। তাহলে প্রথম ডাইয়ের পরিবর্তে আমাদের লিখতে হবে বিস ইথিলিন ডাইমিন। বিস, BIS, বিস ইথিলিন ডাইমিন লিখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে এখানে ইথিলিন ডাইমিন, এখানে আছে ক্লোরিন। আমি ক্লোরিনটাকে আগে লিখবো না ইথিলিন ডাইমিনটাকে আগে লিখবো? আরেকটা প্রশ্ন দাঁড়ায়, অ্যালফাবেটিক্যালি তোমাকে এগোতে হবে। ক্লোরিন, ক্লোরো, আর এখানে ইথিলিন ডাইমিন ই, তাহলে এখানে ছিল সি, এখানে আসছে ই, তাহলে অ্যালফাবেটিক্যালি ক্লোরিন আগে আসে। তাই আমরা এর নোমেনক্লেচার লিখতে গিয়ে লিখবো ডাইক্লোরিডো। ডাইক্লোরিডো, কেউ ক্লোরো লেখে তাতেও ভুল হবে না, ডাইক্লোরিডো। তারপরে আমরা লিখবো বিস ইথিলিন ডাইমিন। আমাদের লেখার কথা ছিল ডাই ইথিলিন ডাইমিন, এই যে পরপর দুটো ডাই হয়ে যাচ্ছিল, লেখা যাবে না। এখানে যদি ট্রাই থাকতো, ট্রাই ইথিলিন ডাইমিন যদি থাকতো তাও লিখতে পারতাম না, তখন ট্রাই এর পরিবর্তে আমাকে ট্রিস লিখতে হতো। তাহলে ডাইক্লোরিডো বিস ইথিলিন ডাইমিন। এবার আসো সেন্ট্রাল মেটাল। সেন্ট্রাল মেটাল হচ্ছে কোবাল্ট। কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে 3 আছে, ক্যালকুলেট করে দেখবে। সবশেষে থার্ড ব্র্যাকেটের বাইরে আছে ক্লোরিন, তাই হলো ক্লোরাইড। মনে রাখবে আমি এখানে ব্ল্যাকবোর্ডে দেখানোর সময় ক্লোরিন কোবাল্টটাকে সেপারেট করে ফেললাম, থার্ড ব্র্যাকেটের অংশটাকে সিঙ্গেল ওয়ার্ডে লিখবে। অর্থাৎ ডাইক্লোরিডো থেকে কোবাল্ট 3 পর্যন্ত সিঙ্গেল ওয়ার্ডে লিখবে, তারপরে থার্ড ব্র্যাকেটের বাইরে যে অংশটা আছে সেটা আলাদা লিখলে কোনো ক্ষতি নেই। ক্লিয়ার? তাহলে যদি কোনো লিগ্যান্ডের মধ্যেই ডাই ট্রাই কথাটি থেকে থাকে তখন আমাকে কিন্তু এক্সট্রা ভাবে আবার ভাবতে হবে সেটা কটা আছে। 2টো থাকলে 20, 3টে থাকলে 30, 4টা থাকলে টেট্রাকিস, সেরকম ভাবে আমরা এগোবো। তাহলে এই হলো একটা নোমেনক্লেচারের টাইপ, একটা ধরন। আরেকটা উদাহরণ দিই। এবারে দেখো আমি আরেকটা উদাহরণ এই নোমেনক্লেচারের মধ্যে। ধরো এরকম আছে PTMH3 হোল 4, আবার পাশে লিখলাম PTCl
হোল 4 এরকম। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে পাশাপাশি দুটো কোঅর্ডিনেশন স্পেয়ার, প্রথমটা ক্যাটায়ন পরেরটা অ্যানায়ন। নোমেনক্লেচারের ক্ষেত্রেও তাই, এটাকে ক্যাটায়নের নিয়মে করবে, এটাকে অ্যানায়নের নিয়মে করবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম অক্সিডেশন স্টেট আমরা আরো একটু পরে। তারপর একটা অ্যানায়নিক পার্ট, টেট্রা ক্লোরো বা ক্লোরিডো প্ল্যাটিনেট, তারপরে অক্সিডেশন স্টেট। এখানে অক্সিডেশন স্টেট অ্যামোনিয়া হচ্ছে 0 আর এখানে 4টা ক্লোরিন, তাহলে আমরা এখানে একটা 2 স্টেট দেখাতে পারবো, এখানে এটাকে 2 স্টেট দেখাতে পারবো। তাহলে প্রথমটা আমরা বললাম ক্যাটায়নিক নিয়মে, পরেরটা করলাম আমরা অ্যানায়নিক নিয়মে। টেট্রা প্ল্যাটিনাম 2 টেট্রা ক্লোরিডো প্ল্যাটিনেট 2, যে এট কথাটি চলে আসলো যেহেতু এটা অ্যানায়নিক পার্ট ছিল। আর বইতে দেখবে যে আরো কতগুলো এক্সাম্পল দিয়েছে যেগুলো আমাদের ব্রিজ পজিশন আছে, ব্রিজ পজিশন গুলো খুব সম্ভবত এবার সিলেবাসে বাদ রেখেছে, যাই সেই জায়গাটাতে আমি গেলাম না। তাহলে ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স এবং এই ধরনের যদি দুটো পাশাপাশি কোঅর্ডিনেশন স্পেয়ার থাকে তাহলে নোমেনক্লেচারটা কিভাবে করতে হয় সেটা আজকে ক্লাসের মধ্যে আমি ডিসকাস করলাম। পরের ক্লাসের মধ্যে আমরা সরাসরি চলে যাব আইসোমার এবং সিএফটি। ঠিক আছে।